পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ, ডেভেলপমেন্ট অফ ফিজিক্স, কীভাবে পদার্থের ডেভেলপ হয়েছে সে সম্পর্কে এখানে আলোচনা করেছে। আধুনিক সভ্যতা হচ্ছে বিজ্ঞানের অবদান। বিজ্ঞানের এই অগ্রগতি একদিনে হয়নি, শত শত বছর থেকে অসংখ্য বিজ্ঞানী এবং গবেষকের অক্লান্ত পরিশ্রমে একটু একটু করে আধুনিক বিজ্ঞান বর্তমান অবস্থায় পৌঁছেছে। মনে রাখতে হবে, প্রাচীনকালে তথ্যের আদান প্রদান এত সহজ ছিল না। বিজ্ঞানীদের গবেষণার ফলাফল একে অন্যকে জানাতে যথেষ্ট বেগ পেতে হতো, হাতে লিখে বই প্রস্তুত করতে হতো এবং সেই বইয়ের সংখ্যাও ছিল খুব কম। প্রচলিত বিশ্বাসের বিরুদ্ধে কথা বলতে সাহসের প্রয়োজন ছিল, কারণ বিজ্ঞান মানে হচ্ছে কি প্রমাণ বা যুক্তি থাকতে হবে। ঠিক আছে? তো প্রচলিত আগে যে মানুষের বিশ্বাস ছিল সেগুলোর বিরুদ্ধে যদি আমাদের কথা বলতে হয়, তাহলে বিজ্ঞানীরা যখন কথা বলেছেন তখনও একটা সাহসের প্রয়োজন ছিল। বিজ্ঞানীদের বন্দি করে রাখা বা পুড়িয়ে মারারও উদাহরণ রয়েছে। তারপরেও জ্ঞানের অন্বেষণ থেমে থাকেনি এবং বিজ্ঞানীরা প্রকৃতির রহস্য উন্মোচন করে আমাদের এই আধুনিক বিজ্ঞান উপহার দিয়েছেন। পদার্থবিজ্ঞানে ইতিহাসকে আমরা কয়েকটি পর্বে ভাগ করে বর্ণনা করতে পারি। আদি পর্ব, এই চ্যাপ্টারটা মূলত হচ্ছে গিয়ে বিজ্ঞানের যে রহস্য, পদার্থবিজ্ঞানের যে রহস্য সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। আদি পর্ব, গ্রিক, ভারতবর্ষ, চীন এবং মুসলিম সভ্যতার অবদান। বর্তমানে পদার্থবিজ্ঞান বলতে আমরা যে বিষয়টিকে বোঝাই, প্রাচীনকালে সেটি শুরু হয়েছিল জ্যোতির্বিদ্যা, আলোকবিজ্ঞান, গতিবিদ্যা এবং গণিতের গুরুত্বপূর্ণ শাখা জ্যামিতির সমন্বয়ে। পদার্থবিজ্ঞান কিভাবে শুরু হয়েছিল? জ্যোতির্বিদ্যা, আলোকবিজ্ঞান, গতিবিদ্যা এবং গণিতের গুরুত্বপূর্ণ শাখা জ্যামিতির সমন্বয়ে। গ্রিক বিজ্ঞানী থেলিস 586 থেকে 624 নাম আলাদাভাবে উল্লেখ করা যেতে পারে, কারণ তিনি প্রথম কার্যকারণ এবং যুক্তি ছাড়া শুধু ধর্ম, অতীন্দ্রিয় এবং পৌরাণিক কাহিনীভিত্তিক ব্যাখ্যা গ্রহণ করতে অস্বীকার করেছিলেন। বিজ্ঞানী থেলিস প্রথম খ্রিস্টপূর্ব 586 থেকে 624 সাল পর্যন্ত তিনি যেগুলো আমাদের পৌরাণিক কাহিনী আছে, ধর্ম আছে, যে ধর্মগুলোতে যে বিষয়গুলো দেওয়া আছে সেগুলো অস্বীকার করেছিলেন। যে বিজ্ঞানী থেলিস কি বলেছিলেন, যে আমাদের প্রমাণ ছাড়া আমরা এগুলোকে বিশ্বাস করব না। এটা হচ্ছে বিজ্ঞানী থেলিসের প্রথম যে অবদান। থেলিস সূর্যগ্রহণের ভবিষ্যবাণী করেছিলেন এবং লডস্টনের চৌম্বক ধর্ম সম্পর্কে জানতেন। চৌম্বক ধর্ম এবং সূর্যগ্রহণ কখন হবে সেটারও ভবিষ্যৎবাণী উনি করেছিলেন। সেই সময়ের গণিতবিদ ও বিজ্ঞানীদের মাঝে পিথাগোরাস, গণিতবিদ কে ছিলেন? ওই সময়ের বিজ্ঞানী গণিতবিদ কে ছিলেন? পিথাগোরাস খ্রিস্টপূর্ব 527। পিথাগোরাস একটি স্মরণীয় নাম। জ্যামিতি ছাড়াও কম্পমান তারের উপর তার মৌলিক কাজ ছিল। তিনি জ্যামিতি আবিষ্কার করেছিলেন এবং কম্পমান তার, যেগুলো তার কম্পিত হয়, তার উপর মৌলিক কাজ ছিল। গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস খ্রিস্টপূর্ব 460 প্রথম ধারণা দেন যে পদার্থের অবিভাজ্য একক আছে, যার নাম দেওয়া হয়েছিল অ্যাটম। পদার্থের যে অবিভাজ্য একক আছে, ঠিক আছে? যে অবিভাজ্য মানে কি?
মানে হচ্ছে পদার্থকে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে ভাজ্য করা যায়, তার নাম হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র কণার নাম হচ্ছে অ্যাটম। এই নামটি আধুনিক পদার্থবিজ্ঞান ব্যবহার করে থাকে। তবে বৈজ্ঞানিক প্রক্রিয়ায় তার ধারণাটি প্রমাণের কোনো সুযোগ ছিল না বলে সেটি সবার কাছে গ্রহণযোগ্য ছিল না ওই সময়ে, ঠিক আছে। সেই সময়কার সবচেয়ে বড় দার্শনিক এবং বিজ্ঞানী অ্যারিস্টটল মাটি, পানি, বাতাস ও আগুন দিয়ে সব কিছু তৈরি হওয়ার মতবাদটি অনেক বেশি গ্রহণযোগ্য ছিল। যে বিজ্ঞানী অ্যারিস্টটল বলেছিল কি, যে মাটি, পানি, বায়ু এবং আগুন দিয়ে সব কিছু তৈরি হয়েছে। আরিস্তারাক্স 310 খ্রিস্টপূর্ব প্রথমে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দিয়েছিলেন। কে দিয়েছিলেন? আরিস্তার্কাস। এখানে কোন বিজ্ঞানীর কিসের প্রতি অবদান আছে সেগুলো আমরা নোট করে ফেলবো, ঠিক আছে। এগুলো থেকে আমাদের এমসিকিউ কোয়েকশন আসতে পারে, যে কোন বিজ্ঞানী কোন ধরনের বা কোন বিষয়ে অবদান রেখেছেন। কার অনুসারে এই যে আরিস্তার্কাস, বিজ্ঞানী আরিস্তার্কাস, তার অনুসারী সেলেউকাস, বিজ্ঞানী সেলেউকাস যুক্তিতর্ক দিয়ে সেটি প্রমাণ করেছিলেন, যদিও সেই যুক্তিগুলো এখন কালের গর্ভে হারিয়ে গেছে। গ্রিক বিজ্ঞান এবং গণিত তার সর্বোচ্চ শিখরে উঠেছিল সর্বকালের একজন শ্রেষ্ঠ বিজ্ঞানী আর্কিমিডিস। হ্যাঁ, আর্কিমিডিস ওই সময় কি করছিল, মানে ওই সময় সবচেয়ে বড় বিজ্ঞানী ছিল গণিত বিষয়ে। তরল পদার্থে ঊর্ধ্বমুখী বলের বিষয়টি এখনও বিজ্ঞান বইয়ের পঠনসূচিতে থাকে। তরল পদার্থের ঊর্ধ্বমুখী বল এটা কি আসলে? এটা হচ্ছে বিজ্ঞানী আর্কিমিডিস আবিষ্কার বা মতবাদ দিয়েছিলেন, ঠিক আছে। এটা একটু বুঝিয়ে দিই, যে তরল পদার্থ যদি মনে করো আমরা একটা বল নিয়ে, একটা ফুটবল নিয়ে যদি আমরা একটা পুকুরে যাই, ওই পুকুরে পানির ভেতরে যদি বলটা আমরা ভেতরে ডুবানোর পর যদি আমরা ছেড়ে দিই, তাহলে কি হবে? বলটা উপরের দিকে ক্রিয়া করবে, ঠিক আছে। সেটাই হচ্ছে ঊর্ধ্বমুখী, মানে উপরের দিকে ক্রিয়া করবে, তরল পদার্থের ঊর্ধ্বমুখী, ঠিক আছে। গুলীয় আয়নায় সূর্যরশ্মিকে কেন্দ্রীভূত করে দূর থেকে শত্রুর যুদ্ধ জাহাজে আগুন ধরিয়ে তিনি যুদ্ধে সহায়তা করেছিলেন। কে? বিজ্ঞানী আর্কিমিডিস। এটা আসলে যে আমাদের যে আতশ কাচ যেটা আছে, ঠিক আছে, আতশ কাচের মাধ্যমে অনেক সময় দেখা যায় যে সূর্যের রশ্মি বরাবর যদি আমরা সেটা ধরি, আর এর নিচে যদি কোনো ধরনের পাতলা শুকনো জিনিস যদি আমরা রাখি, তাহলে সেটাতে আগুন ধরে যায়। এটাও কিন্তু বিজ্ঞানী আর্কিমিডিসের আবিষ্কার ছিল। সে কী করতো? সূর্যরশ্মিকে কাজে লাগিয়ে, গুলীয় আয়নার মাধ্যমে সূর্যরশ্মিকে কাজে লাগিয়ে যে শত্রুদের যে যুদ্ধ জাহাজ থাকতো সেটাতে আগুন ধরিয়ে দিত, ঠিক আছে। এটা ছিল তার একটা আবিষ্কার, বিজ্ঞানী আর্কিমিডিস। গ্রিক আমলের আরেকজন বিজ্ঞানী ছিলেন ইরাটোস্থিনিস, যিনি সেই সময়ে সঠিকভাবে পৃথিবীর ব্যাসার্ধ বের করেছিলেন। পৃথিবীর ব্যাসার্ধ কে বের করেছিলেন? বিজ্ঞানী ইরাটোস্থিনিস। এই যে বিজ্ঞানী আর্কিমিডিস আর বিজ্ঞানী আল খোয়ারিজমি।
এরপর প্রায় ১৫০০ বছর জ্ঞান বিজ্ঞানের চর্চা প্রায় বন্ধ হয়েছিল। শুধু ভারতীয়, মুসলিম এবং চীনা ধারার সভ্যতা গ্রিক ধারার এই জ্ঞান চর্চাকে বাঁচিয়ে রেখেছিল। কারা বাঁচিয়ে রেখেছিল? ভারতীয়, মুসলিম এবং চীনা। চীনা বলতে চীন। ভারতবর্ষে আর্যভট্ট ৪৭৬ খ্রিস্টাব্দ, ভারতবর্ষে আর্যভট্ট, ব্রহ্মগুপ্ত এবং ভাস্কর গণিত ও জ্যোতির্বিদ্যার অনেক মূল্যবান কাজ করেছিলেন। কোন কোন বিজ্ঞানী? আর্যভট্ট, ব্রহ্মগুপ্ত এবং ভাস্কর। গণিত এবং জ্যোতির্বিদ্যার বিষয়ে অনেক মূল্যবান কাজ করেছিলেন। শূন্যকে সত্যিকার অর্থে ব্যবহার করার বিষয়টি ভারতবর্ষের আর্যভট্ট করা হয়েছিল। মানে বিজ্ঞানী আর্যভট্ট শূন্যের যে ব্যবহার, আমরা যে জিরোর যে ব্যবহার, সেটা হচ্ছে বিজ্ঞানী ভারতবর্ষ আর্যভট্ট এটা কি করেছিল? আবিষ্কার করেছিল। মুসলিম গণিতবিদ এবং বিজ্ঞানীদের ভেতর আল খোয়ারিজমির নাম আলাদাভাবে উল্লেখ করতে হয়। তার লেখা আল-জাবির বই থেকে বর্তমান অ্যালজেব্রা নামটি এসেছে। অ্যালজেব্রা একটা বইয়ের নাম আছে, সেটা হচ্ছে গিয়ে অনার্স লেভেলে থাকে। তো এই বইটা হচ্ছে গিয়ে বিজ্ঞানী আল খোয়ারিজমি নাম অনুসারে ওই বইটার নাম অ্যালজেব্রা এসেছে। আল খোয়ারিজমি। ইবনে আল হাইয়াম কে আলোক বিজ্ঞানের স্থপতি হিসেবে বিবেচনা করা হয়। ইবনে আল হাইয়ামকে আলোক বিজ্ঞানের স্থপতি হিসেবে বিবেচনা করা হয়, মানে আলোক বিজ্ঞান বিষয় নিয়ে অনেক গবেষণা করেছেন। এগুলো আসলে আমাদের যে প্র্যাকটিক্যাল পরীক্ষাতে ওইগুলোতে আমাদের কাজে আসে। প্র্যাকটিক্যালতে আমাদের ধরায় টিচাররা, অথবা অনেক সময় এমসিকিউতে আসে এই বিষয়গুলা। এগুলো হচ্ছে জানার বিষয়। বিজ্ঞান মানে হচ্ছে কি অজানা বিষয়কে জানা, যা বিজ্ঞানের ইতিহাস সম্পর্কে আমাদের জানতে হবে বিজ্ঞান পড়ার পূর্বে। আল মাসুদি প্রকৃতির ইতিহাস নিয়ে 30 খণ্ডে একটি এনসাইক্লোপিডিয়া লিখেছিলেন। কে লিখেছিলেন? আল মাসুদি। প্রকৃতির ইতিহাস নিয়ে 30 খণ্ডে একটি এনসাইক্লোপিডিয়া লিখেছিলেন আল মাসুদি। ওমর খয়ামের নাম সবাই কবি হিসেবে জানে, কিন্তু তিনি ছিলেন উঁচু মাপের গণিতবিদ, জ্যোতির্বিদ এবং দার্শনিক। ওমর খয়াম। চীনা গণিতবিদ, অর্থাৎ চীন দেশের গণিতবিদ ও বিজ্ঞানীরাও পদার্থবিজ্ঞান নিয়ে অনেক কাজ করেছেন। তাদের মাঝে শ্যানকুয়র নামটি উল্লেখ করা যায় 1031 খ্রিস্টাব্দ, যিনি চুম্বক নিয়ে কাজ করেছিলেন। চুম্বক তো আমরা সবাই জানি যে লোহার সাথে যে জিনিসটা আটকে যায়, ঠিক আছে, যেটাকে আমরা লোহার পাশাপাশি বা সামনে আনলে লোহার সাথে আকর্ষণ করে। এবং ভ্রমণের সময় কম্পাস ব্যবহার করে দিক নির্ধারণ করার বিষয়টি উল্লেখ করেছিল। ভ্রমণের সময় যে কম্পাস বলতে আমরা জানি যে এখন আসলে আমরা যে সফটওয়্যারের মাধ্যমে বা অ্যাপের মাধ্যমে আমরা দেখে থাকি যে কোন দিকে আমরা অনেক সময় আমরা পাহাড়ে বা অচেনা জায়গাতে যখন যাই, তাহলে তখন আমরা পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ আমরা খুঁজে পাই না। তখন একটা কম্পাস আছে, এটা এখন সফটওয়্যারের মাধ্যমে আছে। এটা প্র্যাকটিক্যালি একটা যন্ত্রের নাম আসলে। এদিকে ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। তো এই কম্পাসের মাধ্যমে বা কাটার মাধ্যমে, ঘড়ির কাটার মতো আছে, ঘড়ির কাটার মাধ্যমে দেখায় যে কোন দিকে পূর্ব, কোন দিকে পশ্চিম, কোন দিকে উত্তর, কোন দিকে দক্ষিণ। এগুলো নিয়ে কাজ করেছিলেন বিজ্ঞানী শ্যানকুয়র, চীনা বিজ্ঞানী, চীন দেশের বিজ্ঞানী। চুম্বক আর কম্পাস ব্যবহার নিয়ে তিনি গবেষণা করেছিলেন।